মানবতা বিরোধী অপরাধ করার কারণে বীর মুক্তিযোদ্ধা জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর শাস্তি হয়েছে। তার বিরুদ্ধে ৮ টা অভিযোগ ছিল। এর মধ্যে ৩ টা অভিযোগে তার শাস্তি হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং ঘটনা আমাদের জন্য। কারণ এই ১ম কোনো একটা মামলায় মানবতা বিরোধী অপরাধে এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার রায় হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাট নো ওয়ান কেয়ারস কারণ হচ্ছে কেউ ছিলেন না, আইনজীবীরা ছিলেন না। বাট হাসানুল হক ইনুর বিষয়টা হচ্ছে এখানে পদ্ধতিগতভাবে এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। ধাপে, ধাপে রায়টাকে চ্যালেঞ্জ করে এখানে এসেছে। এবং আজকে আমরা যখন মাত্র হাসানুল হক ইনুর রায়ের ঘটনাটা ঘটলো, তারপরে আমরা এটাকে একটু বিশ্লেষণ করতে চাই দর্শকদের জন্য। তাই আজকে আমার সাথে উপস্থিত আছেন হাসানুল হক ইনুর যারা আইনজীবী আছে, সে আইনজীবী দলের অন্যতম সদস্য ডক্টর রায়হান রশিদ। আমি ডক্টর রায়হান রশিদকে ১ম এ একটু মঞ্চে ডেকে নিচ্ছি, মঞ্চে না স্টেজে নিচ্ছি। রায়হান ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আরিফ ভাই। আচ্ছা, আমি দর্শকদের জন্য ডক্টর রায়হান রশিদের একটা মুশকিল আছে। ডক্টর রায়হান রশিদের মুশকিল হচ্ছে গিয়ে তাকে লোকজন বেশি চিনে না। মানে উনি একটু খুব লাজুক প্রকৃতির এবং তাকে আজকে এখানে রেকর্ডিং এ আনার জন্য আমাকে বেশ কিছু কি বলা যায়? বিভিন্নভাবে উৎসাহিত উদ্দীপনা দিতে হয়েছে তাকে। তো ডক্টর রায়হান রশিদকে ছোট্ট করে তাই পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। দীর্ঘদিন ধরে যারা যুদ্ধাপরাধীদের বিচার, মানবতা বিরোধী দের বিচার নিয়ে কাজ করে যাচ্ছেন, ডক্টর রায়হান রশিদ হচ্ছেন তাদের অন্যতম। তিনি একজন আইনজীবী, যুক্তরাজ্য প্রবাসী। তার তার বিশেষত্বই হচ্ছে মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধীদের বিচার। আপনারা অনেকেই একটা সংগঠনের নাম জানেন, আইসিএসএফ, ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম। যে ফোরামটার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর রায়হান রশিদ এবং তারা এই ইন্টেলেকচুয়াল জায়গাগুলো এবং আইনের জায়গাগুলোকে নিয়ে দীর্ঘদিন ধরে, বিশেষ করে যখন যুদ্ধাপরাধীদের বিচার হয় বাংলাদেশে, তখন তারা কাজ করেছেন। আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো হচ্ছিল, সেই ষড়যন্ত্রগুলোর বিরুদ্ধে যে কাউন্টার ন্যারেটিভ তৈরি করা, লিগাল যে প্রশ্নগুলো তোলা এবং আইনের মাধ্যমে সেই বিচারটা যে একটা আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে, সেটা প্রমাণ করার জন্য বিশ্বব্যাপী ডক্টর রায়হান রশিদ এবং তার কলিগ যারা ছিলেন, তার সহকর্মী যারা ছিলেন, স্বেচ্ছাসেবী, আ তারা অনেক ফাইট করেছেন। আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম, আমরা তাকে ওইভাবেই চিনি। ডক্টর রায়হান রশিদ তিনি অক্সফোর্ড থেকে আইনের উপরে পিএইচডি করেছেন এবং বনের খেয়ে সরি, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো যুদ্ধাপরাধীদের বিচার, মানবতা বিরোধী বিচারের সাথে উনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। সুতরাং আজকে আমি রায়হান রশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা হাসানুল হক ইনুর রায়টা নিয়ে কথা বলবো। আমি যতটুকু জানি এই আইনজীবী দল যেটা আছেন আ হাসানুল হক ইনু, সেখানে আপনার সম্পৃক্ততা আছে। আপনার এক ধরনের কনসালটেন্সি বলেন বা পরামর্শ দিয়ে তাদেরকে সহায়তা করছেন। ঘটনাটা কি সত্য? আ হ্যাঁ, আ জাসদ জাসদ প্রেসিডেন্ট হাসানুল হক ইনু ভাই, উনার যে লিগ্যাল টিমটা আছে, সেই লিগ্যাল টিমে কিন্তু শুধু আমি একা না, আরো অনেক আইনজীবী আছেন। অন দ্য গ্রাউন্ড বেশ কয়েকজন আইনজীবী আছেন। আমি যাদের মানে যাদের সাহসের অত্যন্ত প্রশংসা করি। আপনারা জানেন বাংলাদেশে এখন এই মুহূর্তে মানে মানে আইনজীবী হিসেবে কোর্টে দাঁড়ানো, কাউকে রিপ্রেজেন্ট করা, সেটাই একটা লাইফ রিস্কের ব্যাপার। এটা তো সবাই জানেন আপনারা এই হুম, অবস্থা। তো ওই অবস্থায় তারা কাজ করছেন। আর বিদেশ থেকে দেশের বাইরে থাকার মানে এই বেনিফিটটা আমরা পাচ্ছি যে অন্তত ওই রিস্কটা নাই। আমি আছি, ব্যারিস্টার তাপস কান্তি বল আছে। আ আ আমরা মূলত আপনার আমাদের যেহেতু মানে ট্রাইব্যুনাল যে আইনটা দিয়ে চলে, এটা নিয়ে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, কাজ আছে কত প্রায় ১০-১২ বছর, কত ১৮ বছরের প্রায়। তো আমরা যতটুকু পারি হেল্প করছিলাম। যেহেতু ট্রাইব্যুনালের আইনটার সাথে জড়িত, ট্রাইব্যুনালই হচ্ছে। সেই ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনাল একসময় রাজাকারদের বিচার হয়েছে। এখন আরিফ ভাই, এখন এই রাজাকাররাও বিচার করতেছে। এখন ঘটনাটা কি তাই না? রাজাকাররা বিচার করছে মুক্তিযোদ্ধাদের বেসিক্যালি। মানে এক কথায় ব্যাপারটা ওরকমই দাঁড়ালো। আপনার ইনু ভাই তো মানে উনার তো আরেকটা পরিচয়, বীর মুক্তিযোদ্ধা, কমান্ডার ছিলেন। তো এই হচ্ছে এখনকার রিয়েলিটি। তো তো আমি আসলে একটু রায়হান ভাই মানে জিনিসটা বুঝতে চাচ্ছি। আমি আসলে খুব লেম্যান অবস্থার মধ্য দিয়ে খুব জিনিসটা বুঝতে চাচ্ছি। আমি যতটুকু জানি যে ইনু ভাইয়ের নামে ৮ টা অভিযোগ করা হয়েছিল। এর মধ্যে ৩ টা অভিযোগে তাকে ১০ বলে ৩০ বছর শাস্তি দেওয়া হয়েছে। বাট একসাথে ১০ বছরের মধ্যেই একসাথে হবে ৩ ১০ টা বছর আইন। একাদা মানে তার ৩ টাই কার্যকর হয়ে যাবে। এর মধ্যে একটা আছে, তিনি ১৪ দলের বৈঠকে গিয়ে বলেছিলেন যে মানে যখন বলা হয়েছে যে জামাতকে নিষিদ্ধ করা হোক, উনি মাথা দুলিয়েছেন বা উনি সম্মতি দিয়েছেন বা বলেছেন হোক, হোক। এইজন্য কি উনার ১০ বছরের জেল হয়েছে? মানে জামাত নিষিদ্ধ হোক এটা বলার কারণে বাংলাদেশে কি একটা লোকের ১০ বছরের জেল হইতে পারে?
মানে এইটা কি মানে এটা কি শুধু, সত্যি নাকি? শুধু জেল না আপনার মানে ওই আপনি ঠিকই বলছেন যে মোট ৮ টা চার্জের মধ্যে ৫ টা চার্জ মানে এটা একেবারেই প্রমাণ করতে পারে নাই। মানে এগুলা খারিজ হয়ে গেছে। মানে ওগুলা থেকে উনি খালাস পেয়েছেন। ৩ টা চার্জে যেগুলাতে উনাকে শাস্তি দেওয়া হলো মানে আদালতের দাবি যে তারা এটা প্রমাণ করতে পারছেন। এখন এখানে আ তার মধ্যে একটা চার্জকে আপনি যেটা বললেন যে ১৪ দলের এক সভায় উনি জামাত নিষিদ্ধের বিষয়ে উনি পক্ষে মতামত দিয়েছেন। তো সুতরাং এই কারণে উনি একটা বিশাল অপরাধ করে ফেললেন। এখন কথা হচ্ছে বিচারটা তো হচ্ছে মানবতা বিরোধী অপরাধের। জামাতের নিষিদ্ধ করার বিষয়ে কেউ যদি আজকে একমত পোষণ করে, এইটা কোন ডেফিনিশন এ মানবতা বিরোধী অপরাধ? মানে এটা কিভাবে মানবতা বিরোধী অপরাধ? মানে এইটাই আসলে আমি এবং বুঝতে চাচ্ছি না। সেটাই নাকি প্রসিকিউটররা প্রমাণ করতে পেরেছেন এবং জাজরা বলেছেন যে প্রমাণিত হয়েছে এই চার্জ। না এটা তো প্রমাণিত হওয়া খুব কঠিন কিছু না। মানে বাংলাদেশে উনি তো কিন্তু এটা তো গোপন করার কিছু নাই। একটা বিশাল সংখ্যক লোকজন জামাতের বা যুদ্ধাপরাধী সকল সংগঠনের জঙ্গি সংগঠনগুলার নিষিদ্ধ করে দেওয়ার জন্য একটা জোরালো দাবি সারা জীবনই ছিল এবং এটা দীর্ঘদিন ধরে ছিল। সুতরাং এইটা প্রমাণ করার কিছু মানে নয়। তো সেটা ধরেন এখন যদি এখন বলি একটা বিরাট সংখ্যক লোক আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। মানে আমি যদি বলি যারা বিএনপি এবং জামাতের সাথে আছেন বা আ জামাতের অন্যান্য অঙ্গ সংগঠনের সাথে আছেন তাদের বাইরেও কিন্তু সাধারণ অনেক লোকের মনে হইতে পারে যে আওয়ামী লীগের নিষিদ্ধ করে ফেলাটা ভালো। এরা এখন এই মতামতটা ধরেন কোথাও দেওয়া হচ্ছে বা আওয়ামী লীগ নিষিদ্ধের একটা জনসভা হচ্ছে। সেই জনসভায় আমি গেলাম। মানে সংহতি প্রকাশ হলো আমি গেলাম একটু হাততালি দিলাম। এজন্য কি আমাকে ১০ বছরের জেল দিয়ে দিতে পারে ভবিষ্যতে? না। আপনি বুঝতে পারতেছেন না আরিফ ভাই। আওয়ামী লীগের নিষিদ্ধ চাইলে ওটা কোনো অপরাধ না। কিন্তু আপনি জামাতের যদি নিষিদ্ধ এখন না চান, কিন্তু মানে আপনি যদি দিন তো জামাতের দিন তো নিষিদ্ধ বদলাবে। চান দিন তো বদলাবে। তখন কি মানে এখন যারা নিষিদ্ধ চাচ্ছে আওয়ামী লীগের তাদেরও কি মানে জাস্ট নিষিদ্ধ চাচ্ছে একটা মানে ডেমোক্রেটিক রাইটস তার গণতান্ত্রিক অধিকার। সে মনে মানে করছে এই ফর্মুলা অনুযায়ী তো তাহলে সেটাও একটা অপরাধ। শুধু অপরাধই না, মানে ভয়াবহ অপরাধ। মানে মানবতা বিরোধী অপরাধ। তো আ এই হচ্ছে সিচুয়েশন আরকি। মানে আপনি কি বিশেষণ দিবেন? যে জামাতের নিষিদ্ধ চাচ্ছেন, দেখেন বাংলাদেশে তো মনে হয় ৬০% মানুষের বেশি মানে মানুষ একটা মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি, রাজাকারের একটা শক্তি। এদের নিষিদ্ধ চাওয়া, এদের বিচার চাওয়া, এদের চেয়ে আসছে গত ৫৫ বছর ধরে। হ্যাঁ, এখন সিচুয়েশনটা এমন দাঁড়ায় গেল যে আপনি ওই অবস্থান যদি নেন, সেটা শুধু অপরাধ না। সেটা ভয়াবহ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ। যার জন্য আপনাকে কমপক্ষে ১০ বছরের এ মানে পূর্বপুরুষের পুণ্য থাকলে আপনি ১০ বছরের জেল পাবেন। আর যদি পুণ্য না থাকে তাহলে আরো খারাপ কিছু হতে পারে আরকি। আর বাকি ২ টা কি অপরাধ? তার বাকি বাকি ২ ১০ টাও খুব ইন্টারেস্টিং। বাকি ২ টার একটা হচ্ছে উনি রংপুরের এসপি, হুম। রংপুর না, কুষ্টিয়ার এসপি উনাকে নাকি ফোন করে বলছেন যে, আন্দোলনকারীদের বিরুদ্ধে কি করতে হবে? এদের ছবি তুলতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। উনি নাকি এসব ফোনে এসব আলাপ করলেন। এখন এটা এটা একটু বোঝার আছে। দেখেন, একটা হচ্ছে উনি কোন মন্ত্রী না সরকারের। উনি এমনকি কুষ্টিয়ার এমপিও না কিন্তু উনি। তারপর উনি আওয়ামী লীগেরও কোন নেতৃস্থানীয় পদে নাই। মানে কোনভাবেই উনি কোন ক্ষমতা বা কমান্ডিং কোন পজিশন এ কিন্তু নাই। তাহলে উনার কথা এসপি শুনবে কেন? নাম্বার 1, হ্যাঁ? এবং সেই অনুযায়ী কেন এসপি এ এ মানে উনার নির্দেশে মানবতা বিরোধী অপরাধ করবেন? তার চেয়েও বড় কথা হচ্ছে যে এই এসপি কে যে এটা আ আ মানে আমরা তো যেহেতু আইনজীবী হিসেবে উনার সমস্ত তথ্য প্রমাণগুলো দেখছি। উনার বিরুদ্ধে তথাকথিত কি অভিযোগ এবং সেটার পক্ষে কি যুক্তি আছে, তথ্য আছে। একটা সিঙ্গেল এভিডেন্স নাই। জাস্ট দাবি। জুনিয়র এসপি কে নির্দেশ দিয়ে এসপির সাথে ফোনে কথা বলে নাকি এই করেছেন উনি। মানে এইটা ফোন রেকর্ড কি আদালতে দেওয়া না, হয়েছে কিনা? কোন ফোন রেকর্ড নাই এটার। কোন ফোন রেকর্ড নাই। কোন ফোনের ইভেন টাইম স্ট্যাম্প এর রেকর্ডও যদি থাকে যে কল রেকর্ডের ইয়েটা, ওটাও নাই। সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা, আ আপনি মানে ফোন তাহলে কি রেকর্ড বাদ দেন। এসপি সাহেব কি এটার সাক্ষী দিয়েছেন? এক্সাক্টলি, এক্সাক্টলি। আপনি ফোন রেকর্ড-টেকর্ড সবই বাদ দেন। সে এসপি সাহেবকে তো সাক্ষী বানানো উচিত ছিল। যা সে হুম, হুম। কোর্টে এসে বলুক যে আমাকে আমি সাক্ষী হিসাবে আসুক। হ্যাঁ? সাক্ষী হিসাবে আসুক, নাহলে সহ আসামি হিসেবেই আসুক। কোন না কোনভাবে তো ট্রাইব্যুনাল তাকে সমন দিবে, তাকে আনবে, হাজির করবে। করে নাই। এবং না এটা তাহলে আপনাকে এইটা আমি বুঝতে চাচ্ছি যেহেতু আমি আইনের ছাত্র না, আপনারা আইন নিয়ে চর্চা করেন। তাহলে এটা প্রমাণিত মানে এই প্রমাণিত শব্দটা দ্বারা কিভাবে এটা প্রমাণিত হলো? মানে আমি গিয়ে এখন ট্রাইব্যুনালে বললাম যেমন ধরেন ডক্টর রায়হান রশিদ তিনি আমি শুনেছি
কুমিল্লায় গণহত্যার জন্য উনি টেলিফোন করেছেন। এসপি কে বা একজন পুলিশ অফিসারকে বা whoever। আ এরপরে এটা প্রমাণ মানে আদালত বলছে প্রমাণিত বা প্রসিকিউশন বলছে প্রমাণিত। এটা প্রমাণিত কিভাবে হলো? মানে যাকে ফোন করেছেন তিনিও বলেন নাই যে, "না আমাকে ফোন বলেন করে নাই। এটা নির্দেশ দেওয়া হয়েছে।" আম কোন ডিজিটাল ফুটপ্রিন্ট নাই যে, না এই সময় কোনো ফোন করা হয়েছে রেকর্ডিং এই নাই, কোনো রেকর্ডিং নাই। মানে তাইলে রেকর্ডিং প্রমাণিত মানে প্রমাণটা কিভাবে হলো? তো সেটা তো আপনি এখানে একটা ভুল হয়ে গেছে আরিফ ভাই। এটা আমাকে জিজ্ঞেস করছেন এই প্রোগ্রামে। আপনার এখানে আনা উচিত ছিল মানে আপনারা আ বুঝতে আপনাকে পেরেছেন কিভাবে? আপনাকে আমি আপনাকে বুঝতে চাচ্ছি এবং আমার আপনাকে দর্শকও আনা জানতে উচিত ছিল তাজুল ইসলামকে। এই প্রশ্ন জিজ্ঞেস করা যে চিফ প্রসিকিউটর, মহামতি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই জিনিস কোথায় পেলেন? এবং এখন বিচারকদেরকে তো প্রশ্ন করা যায় না। বিচারকদেরকেও জিজ্ঞেস আমি নিজেও তো মানে আমি আসলে খুব অধীর আগ্রহে বসে আছি যে ওনাদের জাজমেন্টটা মানে পূর্ণ রায়টা কখন বের হবে? মানে কমপ্লিট জাজমেন্টটা। এবং আমি নিজেও পড়তে খুব আগ্রহী। যে এমন কি উনারা শেষ পর্যন্ত পেলেন যেটা আমরা এত মাসে এত ঘাটাঘাটি করে কাগজ মানে কোনো প্রমাণের কোনো চিহ্ন পর্যন্ত পেলাম না। মানে যেই ৫ টা অভিযোগ ওনাকে খালাস দিল, আর এখানে এই রংপুরের সরি কুষ্টিয়ার এসপির ইয়েতে তারা আলামত পেলেন, প্রমাণ পেলেন। কিভাবে পেলেন? এটা আমার কাছেও একটা মিরাকল এবং এটা আমার মনে হচ্ছে এটা খুবই একটা ইন্টারেস্টিং রিড হবে এটা পড়তে গেলে। না, আমরা যতটুকু জানি যে কুষ্টিয়ার নেতা হচ্ছেন ২ জন। একজন হচ্ছেন মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের সময়কার, ওই সময়কার মানে তার কথায় পুরা কুষ্টিয়া যেহেতু আর এখন হচ্ছেন রাশমিকা মান্দারকার জামাতের এবং কি যেন উনার নাম? যাই হোক, রাশমিকা বললে বেশিরভাগ দর্শক চিনে। আমি আসলে মানে ওকে এ কে মানে রাশমিকার ভক্ত সেই নেতা নাকি? আমির হামজা আমির এখন হামজা। হচ্ছেন আমির হামজা। তো আমি জানতে চাচ্ছি যে আমির হামজা তো হচ্ছে যাই হোক, মাহবুব উনিও তখন আওয়ামী লীগ করতেন। উনার ১৪ গোষ্ঠী আওয়ামী লীগ করতেন। এটা আমরা ওয়াজে শুনেছি। বাট আমি জানতে চাচ্ছি যে মাহবুবুল আলম হানিফ কি একই অভিযোগে অভিযুক্ত এখানে? হ্যাঁ, মানে উনার বিরুদ্ধে অভিযোগগুলা আরো কয়েকটা উনারও পাশাপাশি মামলা চলছে ডিফারেন্ট একটা মামলায়। তো উনার মামলাটার আমি ডিটেইলস গুলা জানি না। কিন্তু উনার বিরুদ্ধেও সম্ভবত একই অভিযোগগুলো আসছে। সবাই মিলে একই এসপি সাহেবকে ফোন করেছেন এবং উনার বিরুদ্ধে এসপি সাহেবের তো আসছে কিনা এটা আমি আই এম নট সিউর। কিন্তু উনার বিরুদ্ধে অন্যান্য অভিযোগগুলো আসছে যে রংপুরে এসপি এ না থাকলেও এ ওসি থাকতে পারে বা ৬ টা কিছু। ৬ টা বাট ৬ মাহবুবুল ৬ আলম হানিফ ধরেন তখন কুষ্টিয়া জেলার বড় নেতা এবং তারই দায়িত্বে ছিল মানে তো উনারাই তো আসলে আওয়ামী লীগ মানে হাসানুল্লাহ তিনি তো আসলে এক ধরনের মানে কি বলবো শেষের দিকে তো প্রায় দুধ ভাত এমপি মানে জোটের সাথে। এখান যাই থেকে হোক, আমাদের একটা জিনিস তৃতীয় শেখার আছে। অভিযোগটা কি? আরিফ ভাই এখানে আমাদের একটা ব্যাপার আছে। কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার আছে। শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে যখনই দেশে কোন ধরনের কি বলে মিছিল গন্ডগোল চলবে, ভুলেও কাউকে কেউ ফোন করবেন না। এটা না, হচ্ছে শিক্ষণীয় বিষয়। ফোন করার কোন সাথে তো এটা ফোনকে কোনো যে আপনি সম্পর্ক ফোন করার সাথে তো আপনার কোনো সম্পর্ক নাই। কারণ আপনি যে ফোন করেছে, ভুলেই করেছে, এটাও তো প্রমাণিত হইল না আমি যতটুকু আপনি শুনলাম। তো ফোন করে কেমন আছেন, ভালো আছেনও কথা বলতে পারেন। কিন্তু সেটাকে যে কোন প্রসিকিউটর যে বানায় দিবে না যে আপনি তাকে ফোন না, করলে কিন্তু এসব আপনি নির্দেশ দেওয়া যেটা যাবে না। বলছেন যে সেটাও তো অন রেকর্ড কোথাও নাই যে ওই সময় উনি ফোনটা করেছিলেন। ওইটারও নাই, তো নাই। তো তাহলে ভুলেও ফোন করা লাগবে কেন? আমি যদি টেলিফোন যদি আমার নাও থাকে, তাও যদি কেউ বলে যে আমি টেলিফোনে অমুককে নির্দেশ দিয়েছি, এটা তো বলতেই পারে। তো ৩য় অভিযোগটা কি? মানে এই দুটো আমরা আ পেলাম। ৩য় আর অভিযোগটা কি? ৩য় অভিযোগটা হচ্ছে ওই ঠিক জুলাই মাসে যখন মানে আপনার ঘটনা যখন একদম তুঙ্গে, তো উনার সাথে অ্যা অ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা টেলিফোনে একটা কথোপকথন হয়। ঠিক আছে? টেলিফোনে কথোপকথন হচ্ছে এবং এই কথোপকথনটাকে বলা হচ্ছে যে এটার মাধ্যমেই নাকি উনি প্রধানমন্ত্রীর সাথে বসে ষড়যন্ত্র করেছেন। কিভাবে মানুষ মারতে হবে, কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করতে হবে এসব নাকি উনি এসব ষড়যন্ত্রের পার্ট এবং ওই টেলিফোন কলটাই নাকি এসব ষড়যন্ত্রের প্রমাণ। এখন এই টেলিফোন আচ্ছা। কলটা আচ্ছা এইখানে এই টেলিফোন কলটার কিন্তু রেকর্ড আছে। ঠিক হ্যাঁ, আছে? এটা বোধহয় এ অনলাইনে এ এ ওই এ সময় এ শেখ এটার হাসিনার অনেক ফোনালাপ আমরা অনলাইনে দেখেছি, ইন্টারনেটে পেলে সত্য এটার মিথ্যা একটা যাই হোক। রেকর্ড আছে। আ এখন এখন যেকোনো ডিজিটাল এভিডেন্স ও কিন্তু কোর্টে প্রডিউস করার কিন্তু কিছু নিয়ম-কানুন থাকে। টেকনিক্যাল কিছু নিয়ম-কানুন আছে যে আপনি ওটার অথেন্টিসিটি প্রমাণ করা, তারপরে আ চেইন অফ পজেশন ওটা ইয়ে করা, তারপরে অথেন্টিকেশন টা যে আপনি করছেন, কি ধরনের সফটওয়্যার ব্যবহার করছেন, সেটার এরর অফ মার্জিন অফ এরর কতটুকু, সেগুলা কিন্তু আপনাকে বলতে হবে। তারপরে যেগুলা আপনার শনাক্ত করছে যে এই ভয়েসটা, ওই ভয়েসটা এবং এখানে যে কোনো ইন্টারাপশন হয় নাই বা কোনো কাটাকুটি হয় নাই, এডিটিং হয় নাই, এগুলা প্রমাণ করা। ওগুলা করার জন্য যারা করবেন তাদেরও কিন্তু মানে কিছু ইন্টারন্যাশনালি রিকগনাইজড কিছু স্ট্যান্ডার্ড আছে। ওগুলার কোনটাই ফলো করা হয়নি। তো আমি ওসব টেকনিক্যাল বিষয়ে যাব না। দরকারই নেই যাওয়ার।
যেটাতে যা ইন্টারেস্টিং যেটা হচ্ছে ওনাকে বলা হচ্ছে ষড়যন্ত্র করেছেন, উনি কথাবার্তা বললেন প্রধানমন্ত্রীর সাথে এবং সেটাই প্রমাণ। এখন এটা কিন্তু মিডিয়াতে কেন ইউটিউবেও পাবেন আপনারা কথোপকথনগুলা। আর আমি ট্রান্সক্রিপ্টটা তো পড়লামই আমরা। আবার আদালতেরও মানে নথির পার্ট এটা। ইন্টারেস্টিং হচ্ছে সেই নথির মধ্যে আপনি কোনো ষড়যন্ত্রের নামগন্ধও পাবেন না। আমি অন্তত হাসানুল হক ইনুর যে অংশটা, আমি শুধু ওটুক জোর দিয়ে বলছি। ওখানে উনি বারবার যেটা বলছেন রেস্ট্রেইন্ট এর কথা, আলাপ আলোচনার কথা। কিভাবে অ্যা কিভাবে সবচেয়ে কম হতাহত মানে সহিংসতা এনশিওর করা যায়। ওগুলা বলছেন। এই কথাগুলাই আপনার কিভাবে এটাকে তারা ব্যাখ্যা করল যে এটা হচ্ছে ষড়যন্ত্রের পার্ট। মানে ওখানে আরো মানে পরিস্থিতি কিভাবে আরো শান্তিপূর্ণভাবে এবং আরেকটা কথা বলেছেন উনি আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে এটাকে আরো মানে এটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। এইগুলার মানে দেখা যাচ্ছে মানে রেকর্ডিং পর্যন্ত আছে। এখন একটা কথা হচ্ছে হাওয়ার উপর বানালে তো কিছু বলার ছিল না। রেকর্ডিং আছে তাদের ভাষায়। সেই রেকর্ডিং এর ট্রান্সক্রিপ্ট আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রেকর্ডিংটা যখন আদালতে ট্রাইব্যুনালে যখন বাজায় শোনা হচ্ছিল, তখন খুব উসখুস করছিল প্রসিকিউটররা। কারণ রেকর্ডিং এবং জাজরাও খুব যে ট্রাইব্যুনালের বিচারপতিরাও আ আ আপনার মানে একটু মানে অস্বস্তিতে পড়ে গেছে। ওখানে তো এমন কিছু পাওয়া যাচ্ছে না যে পাইছি, এই যে বলল একটা কিছু। পাওয়া যাচ্ছে না। বরং উল্টা কথাগুলো উঠে আসছে। তখন একজন ট্রাইব্যুনালের বিচারক নাকি না এটা আমার শোনার কথা। কারণ আমার কলিগরা তো ওখানেই ছিলেন একই লিগ্যাল টিমের। উনারা বলছে, "ঠিক আছে, ঠিক আছে। আর শোনার দরকার নেই। বন্ধ করুন।" তো এইটা এই হচ্ছে উনার বিরুদ্ধে, ইনু ভাইয়ের বিরুদ্ধে ৩ টা ৩ টা চার্জ যেটা নাকি প্রমাণিত এবং যেগুলোর জন্য নাকি উনি এখন ৩০ বছরের শাস্তি পাচ্ছেন। ১০ বছর, ১০ বছর করে ৩ টা। মানে আমি যেটা বুঝতে পারলাম, একটা হচ্ছে যদি আমি সামারি করি যে নাম্বার 1 একটা হচ্ছে আ উনি বলেছেন জামাত জামাত নিষিদ্ধ চাই একমত। এই বলার কারণে ১০ বছর। আর আরেকটা ফোন উনি করেছেন বলে স্বীকার করে নাই। যার কাছে গিয়েছে ওই লোকও আদালতে বলে নাই যে আমারে কেউ ফোন করেছে। তাকে ওই কেউ জিজ্ঞেসই করে ফোনের নাই। কোন ধরনের ডিজিটাল ফুটপ্রিন্ট নাই। বাট আমাদের প্রসিকিউশন টিম বলছে, "ভাই উনি তো ফোন করেছে।" মানে এইটার উপরে এটা প্রমাণিত হয়ে গেল। আমি যতটুকু বুঝলাম যদি অন্য কিছু না থাকে। আর তৃতীয়টা বুঝলাম যে উনি হয়তো শেখ হাসিনার ফোন করে বলছে যে, "ইটস গোইং টু মাচ এটা কিভাবে কন্ট্রোল করা যায় বা কিভাবে" আ সেই ট্রান্সক্রিপ্টেও আসলে ওইভাবে কোনো সহিংসতার উস্কানের কিছু পাওয়া যায়নি। বাট এই ৩ টা। এখন বাকি ৫ টা নিয়ে আমি আর কথাই বলব না ভাই। না মানে দরকার নেই। এই বাকি এইটা ৫ টা যদি নিয়ে কথা হয় বলারই দরকার নেই। আ তাইলে বাকিগুলা কি হবে আল্লাহই জানে। আপনি যেহেতু এই ট্রাইব্যুনালটাকে কাছ থেকে দেখছেন বা বিশেষ করে হাসানুল হক-ইনুর মামলাটার কারণে আপনি যদি খোঁজখবর রাখেন বা আপনি প্রফেশনালি যেহেতু দীর্ঘদিন ধরে এই যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী অপরাধের এই জিনিসগুলো ফলো করে থাকেন, কি মনে হচ্ছে? মানে এই ট্রাইব্যুনাল কোন দিকে যাচ্ছে? মানে এটা কি স্রেফ জামাতের একটা প্রতিশোধের জায়গা হয়ে দাঁড়াচ্ছে? মানে একটা তো কিভাবে একটা তো একটা তো প্রতিশোধের জায়গা। আপনার একটা জিনিস আপনার খেয়াল আছে যে আপ আ ২০২৪ এর অগাস্টের আপনার আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে ৬ তারিখেই কিন্তু জামাতের আইনজীবীরা ওখানে কিছু আমি শুনেছি কিছু বিএনপির আইনজীবীও ছিল। কিন্তু মূলত এটা একটা জামাত লেড জামাতের আইনজীবীদের দ্বারা তারা লিড করেছিল। তারা যেয়ে কিন্তু ট্রাইব্যুনাল তারপর প্রসিকিউশন অফিস, ইনভেস্টিগেটরদের অফিস সমস্ত জায়গায় তালা মেরে দিয়ে আসছিল। সো সো এটা একটা অনেকটা চর দখলের মতো একটা ব্যাপার। ট্রাইব্যুনালে যেয়ে তালা মেরে দিয়ে দখল করা। এটা অনেকটা দখল করার একটা ব্যাপার ছিল। ক্যাপচার করা। কেন ক্যাপচার করা? এই ট্রাইব্যুনালটাকে ইউনূস সরকার এবং সেটার যেই সরকার আসলে আ চালিতই হয়েছে জামাতের শক্তিতে obviously এটাকে ইউনূস সরকার আমরা সামনে দেখেছি। কিন্তু ব্যাকগ্রাউন্ডে পিছনে আসলে জামাতই ছিল। ওদের যে রোলটা ছিল এই ট্রাইব্যুনালটাকে মূলত ৩ টা পারপাস এ ব্যবহার করা। একটা পারপাস হচ্ছে ১ম পারপাসটা হচ্ছে এই এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে, মুক্তিযুদ্ধের বুদ্ধির পক্ষের বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক আপনি দেখেন তাদের বিরুদ্ধে তো মামলা হচ্ছে। এদেরকে এদেরকে আপনার চিরতরে এদেরকে কোনো একটা মামলা মানে সবচেয়ে ভয়াবহ ধরনের মামলা হচ্ছে মানবতা বিরোধী মামলা। মানে সবচেয়ে বেশি যেটা ট্যাবু সেটার মধ্যে জড়ায় হয়রানি করা, পারলে শাস্তি দেওয়া। এটা একটা। আরেকটা আরেকটা গোল ছিল এই একই ট্রাইব্যুনালে যেহেতু এর আগে যুদ্ধাপরাধীদের ৭১ এর যুদ্ধাপরাধীদের রাজাকারদের বিচার হয়েছে, তারা আরেকটু সময় পেলে ওগুলাকেও আসলে একটা করে ওগুলাতেও হাত দেওয়া। ওগুলাতে হাত দেওয়া ওগুলোতে কিভাবে হাত দেওয়া? মানে ওই রায়গুলো পাল্টে এ দেওয়ার এ চেষ্টা করা? একটা হাত দেওয়া হচ্ছে যে এখন হচ্ছে যে যেমন ধরেন এক হচ্ছে যে আপনার এট লিস্ট নথিগুলাতেও কন্ট্রোলে নিয়ে নেওয়া হয়েছে। যেটা আমি বললাম তালা মেরে দেওয়া।
এর মধ্যে কিন্তু আ এবং সেই নথিগুলার কি হয়েছে আমরা কিন্তু এখনো জানি না। ওগুলার এখন আগের মামলাগুলার রেকর্ড কি অবস্থায় আছে, কি হচ্ছে এবং আমি আগের বোধহয় মামলা গত ২-১ দিনের মধ্যে কোথায় যেন দেখলাম, অনলাইনেই দেখলাম যে এই নথিগুলো ওখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। মানে আপনার কি মনে হচ্ছে যে এক্সাক্টলি এর মধ্যে কিন্তু বাংলাদেশে এরকম আরেকটা আদালতের কিছু নথিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে কিন্তু। এখন এই জিনিসগুলা আমাদের মিডিয়া যেভাবে জিনিসগুলাকে একেবারেই কভার করে না, কিছু করে না গত ২ বছরেরও বেশি সময় ধরে, এগুলা জানার উপায় নেই। ঠিক আছে? ভাই আমরা শুধু যে আইনজীবীদের কাছ দেশে থেকে জামাত নিষিদ্ধ চাই কইলে মানে বললেই ১০ বছরের জেল। জ্বললেই ১০ বছর। কাজেই আপনি আপনি ওখানে মিডিয়াকে অতদূর কি দোষ দিবেন? অতদূর যাওয়ার দরকার নেই। আর ৩য় গোল আরেকটা আছে এই ট্রাইব্যুনাল নিয়ে। ৩য় গোলটা ছিল চব ২০২৪ এর অগাস্ট মাসের পরে কিন্তু বাংলাদেশে যেটা চলছে মানে আপনার হিন্দুদের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে, তারপরে মুক্তচিন্তার পক্ষের মানুষদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তো বটেই, এদের বিরুদ্ধে কিন্তু একটা সিস্টেমেটিক গণহত্যা চলতেছে। এই গণহত্যা বা এই বিষয়গুলা যেন ট্রাইব্যুনালে না আসতে পারে। কারণ ওগুলারও কিন্তু বিচার হওয়ার কথার জন্য মানে প্রাইম ভেন্যু হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে যেন এগুলা না যেতে পারে। সেটা যে না যেতে পারে সেটাকেও এক ধরনের গেট কিপিং করা। সো এই ট্রাইব্যুনালটা এখন ৩ টা পারপাজে ব্যবহার হচ্ছে। রাজনৈতিক আ রাজনৈতিক বা রাজনৈতিক আ বিপক্ষকে শাস্তি দেওয়া, শায়েস্তা করা। আগের বিচারগুলাকে নিয়ে কোনোভাবে হাত দেওয়া, ওটা এখনো তারা দেয় নাই। অন্তত ট্রাইব্যুনাল লেভেলে দেয় নাই। সুপ্রিম কোর্ট লেভেলে কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। আপনি জানেন সুপ্রিম কোর্ট থেকে আজহার-টাজহার এরা তো বের হয়ে আসতেছে হাসি মুখে। তো এইটা একটা। আর 3rd টা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে, যেমন হিন্দুদের বিরুদ্ধে যা চলছে, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার কিন্তু অনেক লক্ষণ আছে। এটার বিচার আপনি কোথায় করবেন? করলে তো ট্রাইব্যুনালে করতে হবে। কাজেই এটা যেন না হতে পারে ট্রাইব্যুনালের মধ্যে নিজেরাই যে দারোয়ান হয়ে বসে যাওয়া, গেটকিপার। এখন আপনার কাছে কি মনে হয়? মানে যে ট্রাইব্যুনাল যেভাবে প্রসিকিউশন টিমটা পুরা জামাতে ছিল, মানে এটা মানে ইউনূস যেভাবে তাজুলকে দিয়ে এটা করেছিল, বর্তমানে যারা আছেন এরা কি আপনার কাছে মনে হচ্ছে যে বেটার পারফর্ম করছেন? তারা না। আদালতকে যথেষ্ট সহায়তা করছেন নাকি তারাও এখনো মানে যে সেটার তার কোনো লক্ষণ আমরা দেখছি না। লক্ষণ দেখছি না। দেখুন তাজুলের কথা যদি ধরেন, তাজুল কিভাবে আসলো ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে? আপনি যদি ওই তার ৪ দিন আগের নিউজ পেপারে দেখেন, তা আপনি দেখবেন যে ডক্টর ইউনূসের সাথে এসে দেখা করল কি ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। দেখা হুম, করল। হ্যাঁ? একটা বিদেশি আইনজীবী এসে দেখা করে গেল এবং সেই টবি ক্যাডম্যান কি জামাতের আইনজীবী ছিল এর আগে। হুম, তাজুলদের কলিগ। যুদ্ধাপরাধীদের বিচারে সে ছিল ডিফেন্স টিমের একজন ইম্পোর্টেন্ট একজন লয়ার। সে আসলো, ইউনূসের সাথে কথাবার্তা বলল, আলাপ আলোচনা করল। তার ১ দিন বা ২ দিন পরে আমরা দেখলাম পেপারে যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকেই নিয়োগ দেওয়া হলো। এটা একটা। তাজুল নিজে আ তার রাজনৈতিক আ আপনার অ্যাফিলিয়েশন কি এটা তো আপনারা জানেন। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনার প্রশ্নটা হচ্ছে যে এরপরে যে প্রসিকিউটর চেঞ্জ হলো কোনো উন্নতি হলো কিনা? উন্নতি আমি বলব যে কোনো উন্নতি হয় নাই। একই জায়গাতেই আছে। এই কারণেই বলব, দেখেন তাজুল চলে যাওয়ার পর তাজুল গেল কি? তাজুল যাওয়ার পরে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ভয়াবহ সব অভিযোগ আসলো। আপনার বিভিন্ন ধরনের ট্রাইব্যুনালের চার্জ রিলেটেড সে অনেক বাণিজ্য করত। মানে আপনার টাকা চাওয়া, চাওয়া এই লেনদেনের ব্যাপারগুলা। এখন যেকোনো প্রপার কোনো সিস্টেমে, প্রপার কোনো ইনস্টিটিউশন এ কি হওয়ার কথা ছিল? তার বিরুদ্ধে কিন্তু তদন্ত হওয়ার কথা ছিল। এটা তদন্ত করে এট লিস্ট এই কারণে তদন্ত করা, তাকে মুক্তি দেওয়ার জন্য হলেও করা যে না তদন্তে আমরা কিছু পাই নাই। ওটাও কিন্তু করা হয় নাই। এবং এই জায়গাটা পেন্ডিং রেখে দিয়ে নতুন এক চিফ প্রসিকিউটর আসলো এবং সেই চিফ প্রসিকিউটর কি করল? সেই চিফ প্রসিকিউটরও কিন্তু ওই জায়গাটাকে কিন্তু পার্সু করল না। এবং তার কিন্তু ১ম কাজই ছিল ওটাকে পার্সু করা। পার্সু করা এই কারণেই দরকার, কারণ যে কয়টা মামলা এখন আমরা রায় হচ্ছে, চলছে, এগুলার প্রত্যেকটার কিন্তু ফাউন্ডেশন তাজুলদের টিমের করা। কার বিরুদ্ধে মামলা হবে, কাকে সাক্ষী বানাবে, কাকে কি করবে। তার মানে এই মামলাগুলো দাঁড়িয়ে আছে কিন্তু প্রায় এই তাজুলদের কৃতকর্মের উপর। তো নতুন প্রসিকিউটর এসে কি উনি ক্ষমা চেয়েছেন? বা কোনো মামলা বাতিল করে দিয়েছেন? না, এটা এখনই স্টপ হওয়া দরকার, থাকার দরকার নাই। এরকম তো কিছু করেননি। উনি হচ্ছে তাজুলদের ব্যাগেজই কিন্তু কন্টিনিউ করছেন। এবং উভয়ের মামলার তো যেটা হচ্ছে যে আ ১ম কাজইতে তো আর কারো করা উচিত ছিল যেটা এসেই পুরা কেসটাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে ড্রপ করে দেওয়া। যে এই মামলাটা আর চলার দরকার নেই। আমরা এটা উইথড্র করলাম।
না, আমরা এটা কিন্তু কিন্তু উল্টো দেখতে পাচ্ছি যে এখন ধরেন সাংবাদিকদেরকেও নির্যাতন করার জন্য ট্রাইব্যুনালের ভিতরে ঢোকানো হচ্ছে টাইপের হ্যাঁ, একটা অভিযোগ হ্যাঁ। আছে। এবং আপনি বিশেষ বাংলাদেশের করে আমি খুবই উদ্বিগ্ন হচ্ছি গিয়ে আমাদের শাহরিয়ার কবিরকে নিয়ে। এক্সাক্টলি দালাল নির্মূল কমিটির সভাপতি। তার সারাটা জীবনই তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের সাথে ছিলেন এবং সবসময় যে কয়জন মানুষকে আমরা দেখেছি যারা খুব সোচ্চার তার মধ্যে অবশ্যই শাহরিয়ার কবির একটা শাহরিয়ার ভাই, অন্যতম। হ্যাঁ। তো এখন আম তাকে তো আপনি আওয়ামী লীগও বানাইতে পারবেন না, মন্ত্রীও বানাইতে পারবেন না। উনি এসপি কে ফোন করার মতো ফোন নাম্বারও তো বোধহয় উনার কাছে মানে থাকার কোনো কারণ আমি দেখি না। কোনো কারণ নেই। তারপরেও আ কি মনে হচ্ছে না যে শুধুমাত্র রাজাকারের বিচারের জন্য এরা সোচ্চার ছিলেন বলে কখনো এক্সাক্টলি, সারা জীবন এবং একদম। এইটারই শাস্তি দেওয়া হচ্ছে? প্রতিশোধ। এটা শাস্তি না বলে আমি বলব যে প্রতিশোধ। প্রতিশোধ। এটা হচ্ছে প্রতিশোধ। আর আপনি দেখেন আইরনিটা কি? আপনি শাহরিয়ার কবির ওর মানে যার সারা জীবনের কাজ হচ্ছে যুদ্ধাপরাধ নিয়ে, মানবতা বিরোধী অপরাধ নিয়ে, আ গণহত্যা নিয়ে। আজকে এই ট্রাইব্যুনালে উনি এসব অপরাধে অভিযুক্ত হচ্ছেন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমি এটাতে কোনো সমস্যা দেখি না। এটা হচ্ছে ধরেন আপনি রাজাকার ভার্সাস মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কি হয়েছে? মানে মুক্তিযোদ্ধারা তাদের জীবন সঁপে দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে, দেশপ্রেমের জন্য, তাই তো? নিঃস্বার্থভাবে। তো তাকে যখন গুলি করে মারতেছে একটা রাজাকার সে তো ওই দেশদ্রোহী গাদ্দার বলে গুলি করতেছে। আমাদের বীর শ্রেষ্ঠকেও তো এরা গাদ্দার বলে পাকিস্তানের কবর দিয়ে রেখে দিয়েছে। সো এটা আমি গর্বের সাথে দেখি। মানে একটা রাজাকার যখন আপনাকে গাদ্দার বলবে, একটা রাজাকার যখন তার রায়হান মানে আপনি রশিদকে ঠিক গালি দিবে জায়গায় আছেন। তাহলে এইটা হচ্ছে আপনার এক ধরনের আমি যদি বলি যে ইটস এ ক্রেডেনশিয়াল এটা হচ্ছে আপনার গ্রহণযোগ্যতা যে একটা রাজাকার আপনার এক গালি দিল যে ডক্টর রায়হান রশিদ খারাপ লোক। এখন সে যদি বলে না রায়হান ভাই খুব ভালো তাহলে আমি আবার খুব সন্দেহে পড়ে যাবো যে তাইলে কি দাঁড়ায়। সো এটা জায়গায় থাকলো। ওভারঅল আপনার কাছে কি মনে হচ্ছে যে এই হাসানুল হক ইনুর মামলাটা যেটা নিয়ে আপনারা লড়লেন এর বাইরে কি অন্যান্য মামলা নিয়ে লড়া হচ্ছে নাকি বাকিগুলা যার আ যা ইচ্ছা হোক হিসেবে যাচ্ছে? কয়েকটা মামলা তো আপনার রায় হয়ে গেছে অলরেডি। কিছু আপনার একটু লোয়ার র‍্যাংকের পুলিশের মামলা, তারপর আপনার শেখ হাসিনার মামলার রায়টা হয়ে গেছে। তারপর আ কয়েকটা মামলা মোটামুটি অনেক দূর অ্যাডভান্স ও হয়ে গেছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে আপনার অ্যা জিয়াউল হাসান। জিয়াউল হাসান উনার বিরুদ্ধে একটা মামলা ওটা অনেক দূর হয়ে যাচ্ছে। আপনার ওদিকে আ মেনন ভাইয়ের বিরুদ্ধে মামলা, ওটাও কিন্তু অনেক দূর হয়ে গেছে। শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা, ওটাও কিন্তু বেশ কিছুদূর এগিয়ে গেছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু শাহরিয়ার ভাইও ভাইয়েরও লিগ্যাল টিমে আছি, শাহরিয়ার কবির ভাইয়ের। তো ওটা নিয়ে আমরা আরেকদিন মানে বসা দরকার। ওটা মানুষকে জানানো দরকার কি হচ্ছে। মানে শুধু মামলা যে হচ্ছে ওনাদের বিরুদ্ধে তা না কিন্তু। ওনাদেরকে জেলে যে পরিস্থিতিতে রাখা হচ্ছে, ওনাদের কিন্তু অনেকের অনেক বয়স এবং অনেক ধরনের অসুস্থতা আছে, শারীরিক জটিলতা আছে। উনারা যেই মানের চিকিৎসা পাচ্ছেন বা একটা আ শারীরিক ভেদ তো এর মধ্যে মানে ২ বারের বেশি আপনার সিভিয়ার নিউমোনিয়া পর্যন্ত হয়েছে। মানে এ আদালতে থাকা মানে সরি জেলে থাকা অবস্থায়। তো মোর অর লেস কিন্তু ওভাবেও কিন্তু আপনার শুধু মামলা দিয়ে যে ওনাদেরকে হয়রানি করছে তা না কিন্তু। না, আমি মিসট্রিটমেন্ট শুনেছি আ মোজাম্মেল বাবু ক্যান্সার পেশেন্ট, তাকে ওষুধ দেওয়া হচ্ছে না। হাসপাতালে দুঃখজনক। হচ্ছে না, তার যে ওষুধগুলো বাইরে থেকে যাচ্ছে এগুলো খেতে দেওয়া হচ্ছে না। মানে একটা আ ভয়ংকর জিঘাংসা এদের বিরুদ্ধে এক্সাক্টলি। এবং কোন ধরনের মানে বেসিক রাইটস যেটা মানবতা বিরোধী অপরাধের অপরাধী হিসাবেও মানে আমরা দেখেছি যেটা গোলাম আজমের ক্ষেত্রে হয়েছিল। তার ১৬ টা খাবারের একটা মেনু দেখেছিলাম যে হ্যাঁ, চিকন চালের ভাত, তারপরে শিং মাছের ঝোল আরো কি যেন খাওয়াতো তখন আওয়ামী লীগ। মানে সেটা এখন আর কি বলবো আমরা? সো ওখানে এতটুকু তো একটু রক্ষা এড করা হলো। করি, একটু এড করি। গোলাম আজমের লিগ্যাল টিম একসময় আবদার করল যে ওনাকে হোম কুকড ফুড সাপ্লাই দিতে হবে এ জেলে। তো ট্রাইব্যুনাল ওটাতে রাজি হয় নাই। ঠিক আছে? এবং ওটা না হওয়াতে আপনার এই যে তাদের যে আইনজীবীরা আছে তারা বিশাল হাউকাউ জুড়ে দিল যে এখানে কি অনাচার হচ্ছে এ এ এ মানে এদের বিরুদ্ধে। তো এটা একটা। তারপরে আমার আরো একটা ঘটনা মনে আছে যে সাইদিকে সাইদি আদালতে জেল থেকে আদালতে যাবেন। সে যাবে। এই রাস্তার জন্য তাকে মানে খুব ভালো ফ্যাসিলিটির গাড়ি দেওয়া, ভালো মানে কমফোর্টেবল ট্রান্সপোর্ট এর ব্যবস্থা করা, এগুলা করা হয়েছে। তো এখন আ মানে এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে তো আপনার এই জামাতিরা তো কম কম বদনাম, কম অপপ্রচার করে নাই। কিন্তু এই ট্রাইব্যুনালের কিন্তু জাজদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করা ছিল। স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনার
যারা অভিযুক্ত, যারা বিচারাধীন আছেন তাদেরকে কোন স্ট্যান্ডার্ডে ট্রিট করতে হবে। সেই স্ট্যান্ডার্ড এখন তার ১০ ভাগের ১ ভাগ এখন মেইনটেইন হচ্ছে না। আর প্রসেসের কথা যদি বলেন, আমি তো জাজমেন্টের একটা উদাহরণ দিলামই আপনাকে। যে ইনু ভাইয়ের মতো মানুষের ক্ষেত্রে এই তথাকথিত চার্জ, প্রমাণিত চার্জ, ৩ টা চার্জ কি, কি? মানে এটা তো আপনার কি বলবো? এটা তো এই অভিযোগগুলা করলে তো মানে আপনার যেকোনো আদালতে লজ্জায় পড়ে যাওয়ার কথা। যে আমরা এগুলা কি জিনিসকে আমরা বলছি যে প্রমাণিত হয়েছে। এটা দুর্ভাগ্যজনক আমাদের সকলের জন্যই এবং ইন্টারেস্টিংও বটে। এই একবিংশ শতাব্দীতে একটা ট্রাইব্যুনাল চলছে এবং যে ঘটনাগুলো আপনি বললেন হাসানুল হক ইনুর যে ৩ টি বড় অপরাধ প্রমাণিত হয়েছে। ৩ টি ভয়াবহ ৩ টি ভয়াবহ অপরাধ। ৩ টি ভয়াবহ অপরাধ প্রমাণিত হয়েছে। এটা আমাদের দর্শকরা আ আপনার মাধ্যমে জানতে পারলেন। এটা ভালো। আমরা সকলেই আমার মনে হয় যে এই জিনিসগুলাকে আরো নিবিড়ভাবে দেখার এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার প্রয়োজন আছে। রায়হান ভাই আজকে এই গভীর রাতে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন সারাদিনের ব্যস্ততার পরে। এজন্য আপনাকে অসংখ্য আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এই কথাগুলো নিয়ে আগামীতে আরো কথা বলব। হ্যাঁ, ভালো আর রায় থাকেন। রায় বের হবে তো কয়েকদিন পরে পুরা রায়টা। তখন আমরা আরো যে কত কিছু আমরা ইন্টারেস্টিং আমরা জিনিস আরো পাবো। আরো বেশি করে আলোচনা করতে পারবো। কারণ আমরা যেভাবে চাই না যে কোনো অপরাধী বিচারের আওতার বাইরে থাকুক, একইভাবে আমরা চাই না যে বিচারের নামে কেউ তার মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ এই স্বাধীন বাংলাদেশে ৫৩ বছর পরে নেওয়ার সুযোগ পাক। এই দুটোকেই আমাদের খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। রায়হান ভাই এক্সাক্টলি। ধন্যবাদ আজকে আপনার আমাদের সাথে। ধন্যবাদ আরিফ ভাই। ভালো থাকেন। আপনি ভালো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর রায়হান রশিদের সাথে। আমরা হাসানুল হক ইনুর রায়টা আপনাদেরকে সহজবোধ্যভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং আশা করি আপনারা যদি আপনাদের কোনো মতামত থাকে মন্তব্যে জানাবেন। আগামীতে আমরা এই ট্রাইব্যুনালের অন্যান্য বিচারগুলো যখন আসবে সেগুলা নিয়ে চেষ্টা করব ডক্টর রায়হান রশিদ বা অন্যান্য আইনজীবী যারা এটা নিয়ে কাজ করছেন উভয় পক্ষে তাদেরকে নিয়ে কথা বলতে। আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেখানেই শেষ করতে চাই। আমরা চাই না যে কোনো মানবতা বিরোধী অপরাধের অপরাধীরা শাস্তির বাইরে থাকুক, কিন্তু একই সাথে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, ফেয়ার জাজমেন্ট, ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতে হবে এবং যে জায়গায় গোলাম আজম ১৪টা মেনুর সরু চালের ভাত আর শিং মাছের ঝোল খেয়ে বিচারের সময় ছিলেন, সেই জায়গায় মোজাম্মেল বাবুদের মতো সাংবাদিকরা যাতে অন্ততপক্ষে তার ক্যান্সারের ওষুধটা নিশ্চিত করতে পারেন। শাহের কবিরের মতো বয়োবৃদ্ধ লেখক সাংবাদিক যার সারা জীবনটা উৎসর্গ হয়েছে দেশের জন্য, তিনি যেন ন্যূনতম, ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করতে পারে। ন্যূনতম মানবাধিকার যেন তার থাকে। এগুলো নিয়ে কথা বলতে হবে। এগুলো নিয়ে সোচ্চার হতে হবে। যদি আমরা সোচ্চার না হই, আজকে এইসব আ আজুল-বাজুল তাজুলদের প্রতিশোধ স্পৃহার মধ্য দিয়ে যদি আমরা আমাদের মুক্তিযুদ্ধের মানুষগুলোকে, বাংলাদেশের মানুষগুলোকে, মুক্তিযোদ্ধাদেরকে আ এই জিঘাংসার শিকার করে দেই, তাহলে ইতিহাস আমাকে আপনাকে ক্ষমা করবে না। ভালো থাকুন, কথা হবে।